এই পর্বে কথা বলার জন্য আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে ভোটে টেনে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা তো কয়েকদিন পরপরই আসলে রাজশাহীতে যুক্ত হই, নতুন নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকের আলোচনার বিষয়টি কেন্দ্রীয় ঐক্য, তৃণমূল অনৈক্য। আপনি জানেন যে আসলে গত কয়েকদিন ধরেই জুলাই অভ্যুত্থানের পরে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই বিষয়গুলো নিয়ে অনৈক্য তৈরি হয়েছিল, ঐকমত্য কমিশন, নানা বিষয়, কিন্তু আমরা গত 2-3 দিনের যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামাত, বড় দুটি দলের মধ্যে দেখছি নানা কারণেই তারা কাছাকাছি চলে আসছে। কিন্তু আমরা তৃণমূলে বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। মসজিদে প্রচারণা করতে গিয়ে একদল আরেক দলকে বাধা দিচ্ছে, গণসংযোগেও নানা ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে তৃণমূলে এখনও অনৈক্য রয়ে গেছে, এর কারণ কি এবং সেখানকার যে স্থানীয় বিষয়গুলো রয়েছে সে বিষয়ে আপনার মাধ্যমে একটু আলোচনা শুনতে চাই। রাকিবুল হাসান। বেলায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা রাজশাহীর সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন জায়গায় গিয়েছি, কথা বলছি নির্বাচনের নানান ইস্যু নিয়ে। আজকেও আমরা এসেছি গোদাগাড়ী ধরমপুর হাট এলাকায়। এখানে সাধারণ মানুষের সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ প্রাণ খুলে যেই কথাগুলো তারা বলে সেটি আসলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে তারা চায় সুষ্ঠু একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যখন আসে আসলে ঐক্য মতানৈক্যের কথা, তখন কিন্তু আসলে কেন্দ্র এবং তৃণমূলের মধ্যে যে বেশ পার্থক্য আছে সেটি কিন্তু তাদের কথায় ফুটে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে চায়ের আড্ডাতে কথা বলছিলাম যে আসলে আমরা দেখি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আসলে যে সকলে একত্রিত হয়ে যে আন্দোলন করেছিল, বা এর আগেও কিন্তু জামাত, বিএনপি সহ অন্যান্য দলগুলো জোট বেঁধে কিন্তু বিরোধী দলে ছিল বা বিরোধিতা করেছে সরকারের। সেই সময় নানা আন্দোলন সংগ্রামে তারা জেল জুলুম সহ্য করেছে, খুন গুমের শিকার হয়েছে। এই রকম অবস্থাতে এখন যখন আসলে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি নির্বাচন আসন্ন, তখন আসলে জাতীয় এই দলগুলো, বড় বড় দলগুলো আসলে যে জাতীয় পর্যায়ে যে ঐক্যের কথা বলে, তৃণমূলে আসলে কেন এই অবস্থাটা তৈরি হয়। আমরা একটু, আমার পাশে একজন সাধারণ ভোটার আছে, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে জাতীয় পর্যায়ে ঐক্যের কথা বলা হয়, কিন্তু তৃণমূল পর্যায়ে আমরা দেখছি মসজিদে মারামারি, আমরা দেখছি নানান বিষয় নিয়ে জেল জুলুম বা মামলা হামলার শিকার, অথবা কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কিছু দখল নিয়েও হচ্ছে আসলে নানা ধরনের ঘটনা ঘটছে। এইটাকে আসলে কিভাবে দেখছেন? কেন এই ঐক্য আসলে তৃণমূলে নেই? ও জাতীয় ক্ষেত্রে আপনার পক্ষের কথা বললেও তৃণমূল ঐক্য নেই, এটা বাস্তব। কারণ এখানে বহুত মতান্তরের লোক বসবাস করে এবং স্বার্থের একটা ব্যাপার জড়িয়ে থাকে। সেক্ষেত্রে আপনার নেতৃত্বের ক্ষেত্রে এসে আপনার দ্বিধাদ্বন্দ্ব আছে, আর আর ওই কারণেই আপনাদের ঐক্য নাই, তৃণমূলে ঐক্য কম। স্বার্থের জায়গাগুলো আসলে কি থাকে সেখানে? কি আসলে দলীয় ব্যাপার জড়িত থাকে, নাকি আসলে ব্যক্তিগত অথবা নানান বিষয়ে গ্রামীণ পর্যায়ে আমরা নানা সম্পত্তির ক্ষেত্রে আসলে দেখি এই সমস্ত ব্যাপারগুলো? এগুলো মূলত ব্যক্তিকেন্দ্রিক থাকে অনেকটাই। একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন আমাদের দর্শকদেরকে, আসলে কি কি বিষয়ের উপর এগুলো হচ্ছে? এগুলো ধরলেন আপনাদের ব্যক্তিকেন্দ্রিক থাকে কেমন, যেমন নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা মানুষের, যে আমাকে যেতেই হবে বা নেতৃত্ব দিতেই হবে, এইরকম একটা প্রবণতা থেকেই বেশি জন্ম হয়। মানে ঐক্যের যে ফাটলটা বেশি এই ক্ষেত্রে আসে। আচ্ছা, বেলায়েত, আসলেই তাই। মানে প্রত্যেকটি দলই আলাদা আলাদাভাবে তার যে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটি, সেটি আসলে তাদের অধীনস্থে রাখতে চান। তো সেই ক্ষেত্রে এই যে দলগুলো যে অংশগ্রহণ করছে নির্বাচনে, এই এককাট্টা না হয়ে থাকলেও আগামী নির্বাচনে আসলে দলগুলোর আচরণ কেমন দেখতে চান? এই বিভিন্ন সময়, এর আগে তো আমরা নির্বাচন দেখেছি, অনেক সময় অভিযোগ করা হয় যে এককভাবে নির্বাচন হয়েছে এবং অন্যান্য দলের অংশগ্রহণ ছিল না। এবারে তো অনেকগুলো দল এটাতে অংশগ্রহণ করছে। সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনটা কেমন নির্বাচন দেখতে চান? আমরা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। আর সব দলের যেন মিল মহব্বত থাকে, কোনো ভেজাল যেন না হয়, আর দিনের ভোজন রাত্রে না হয়, যা বিগত দিনে হয়েছে। তো আমরা তো আসলে এই যে বলছেন যে ভেজাল যেন না হয়, এই ভেজাল তো আসলে লক্ষ্য করছি। কেন এটা হচ্ছে মনে করেন? এটা সবার মনোবল যদি ঠিক থাকে তাহলে এটা ধরেন যে সুষ্ঠু সমাধান হবে, সবার মনে যদি মিল থাকে। এই অবস্থাতে আসলে আমরা যেই বিষয়গুলো লক্ষ্য করি, যে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের সময় যে ধরনের ঐক্য
হয়ে এই একই কাতারে এসে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তৃণমূলে এখানকার মানুষ যারা আছেন তারা বলছেন যে আসলে নানা স্বার্থের কারণে আসলে এই অবস্থাটি হয়। কিন্তু তার থেকে বড় একটি বিষয় বেলায়েত, এখানে যারা আছেন তারা বলছেন যে সবচেয়ে বড় স্বার্থ কিন্তু তাদের আগামী নির্বাচন এবং সেখানে সুষ্ঠু একটি পরিবেশে আসলে ভোট দেয়া। তো এই অঞ্চলেও আসলে সাধারণ মানুষের কিছু স্বার্থ রয়েছে। আমরা একটু জানতে চাই যে এখানে আসলে সাধারণ মানুষরা আসলে কি প্রত্যাশা করে আগামী নির্বাচনকে ঘিরে, যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন। আগামী নির্বাচন আসলে মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চায়। বিগত 17 বছর তো ভোট দিতে পারে নাই। এতে জনগণের মতের প্রতিফলন ঘটে নাই। হ্যাঁ, আমি চাই যে দেশের সাধারণ মানুষ যাতে তার মতামত প্রকাশ করতে পারে এবং ব্যালটের মাধ্যমে যেন ভোটটা প্রয়োগ করতে পারে। অন্ততপক্ষে আমি এটা চাই এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আমি ভোট চাই। আর আমি চাই যে বিগত 17 বছরে যা হয়েছে আগামীতে যেন আর কোনো পুনরাবৃত্তি কোনো সরকার যেন না করে, এই আশা আমি ব্যক্ত করি। আর এই যে দলগুলো যে এতদিন ধরে ধরেন প্রত্যেকেই নানান বিষয়ে কিন্তু আসলে আলোচনা হলো, পিআর হবে কি হবে না সেটা নিয়ে কথা আমরা শুনেছি যে আসলে এই নির্বাচন ব্যবস্থায় আসলে কিভাবে আসলে সংসদীয় ব্যবস্থা কাঠামোটি তৈরি হবে। তো এইগুলো নিয়ে কি আপনাদের আসলে এই যে প্রান্তিক পর্যায়ে কোনো ধরনের মতামত আপনাদের নেওয়া হয় কিনা, দলীয়ভাবে বা হচ্ছে নানান গোষ্ঠী এখানে সংযুক্ত আছে, তারা কি আপনাদের সেই মতামতগুলো গ্রহণ করে কিনা? আসলে আমি পিয়ার ইলেকশন শব্দের অর্থ আসলে আমি বুঝি না। আর আমি পিয়ার শব্দের অর্থ যেটা বুঝি, আসলে পিয়ার মানে মহব্বত। আসলে মানুষের ভিতরে আসলে মহব্বত যদি থাকে সব কিছু করা যায়। আর পিয়ার ইলেকশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে আমাদের এখানে জামাতেরও প্রার্থী আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির বা অন্যান্য বিভিন্ন দলে থাকতে পারে। দেখা যাচ্ছে পিয়ার ইলেকশন করলে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার আসনের এমপি দেখা যাচ্ছে চিটাগাঙে চলে যেতে পারে, চিটাগাঙের এমপি এখানে আসতে পারে। আসলে চিটাগাঙের মানুষ তো আমাদের ভাষা বুঝবে না, আমাদের সুবিধা অসুবিধা আসলে গুলা বুঝবে না। আসলে স্থানীয় প্রার্থী ছাড়া কোনো ব্যক্তি আমাদের সুবিধা অসুবিধার কথা বুঝবে না। আর পিয়ার ইলেকশন তো বাংলাদেশের মানুষ আমার মনে হচ্ছে 99% বুঝে না। হ্যাঁ, তা আমি আসলে পিয়ার চাই না। আমি একজন সাধারণ ভোটার হিসাবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আমি একটা ভোট চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক আসলে এই যে ঐক্য অনৈক্যের যে যখন কথা বলছি তখন কতগুলো বিষয় আসলে উঠে আসে যে যেইভাবেই হোক না কেন বিগত সময়ে আসলে যে অবস্থাটি আসলে হয়েছিল নির্বাচনকে ঘিরে, এবং আমরা দেখি যে এই স্বার্থের কারণেই কিন্তু নানান সময় যে সম্প্রীতির যে মেলবন্ধন সেটি থাকে না, এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংঘাত যেমন হয় একই সাথে কিন্তু আসলে নানা ধর্মীয়ভাবে বা আঞ্চলিকভাবে নানা স্বার্থে এই সংঘাতগুলো হয়ে থাকে। একটু আমার সর্বডানে যিনি আছেন তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আগামী নির্বাচনে আসলে কেমন নির্বাচন আসলে প্রত্যাশা করছেন আপনারা, এবং এই যে নেতারা তাদের ঐক্যটা আসলে এই ক্ষেত্রে কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে, এখন টেলিভিশনকে ধন্যবাদ। আসলে আমি এই বর্তমান সময়ে যে নির্বাচন আসন্ন এই নির্বাচন আমি ফেয়ার দেখতে চাই এবং উৎসবমুখর পরিবেশে সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর একটা ঘনগত পরিবেশের মাধ্যমে এই নির্বাচন আমি দেখতে চাই, যাতে করে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারি এবং সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আসতে পারি। আমি সাধারণ ভোটার হিসাবে আমার এটাই থাকবে এই নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের কাছে প্রত্যাশা। এটা আপনার প্রত্যাশার ঝুড়িতে আসলে স্থানীয় মানুষের নানা দাবি রয়েছে। সেক্ষেত্রে বেলায়েত, আপনাকে একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলের সাধারণ মানুষরা কিন্তু এটা একটি বরেন্দ্র অঞ্চল এবং এখানে নানা ধরনের সংকট রয়েছে। এখানে পানি সংকট রয়েছে এবং একই সাথে কৃষিজ নানা উপকরণের সংকট মাঝে মাঝে কিন্তু আসে, এবং স্থানীয় যিনি সাংসদ থাকেন তার কাছে নানা ধরনের প্রত্যাশাও থেকে থাকে। একটু এই ফাঁকে জানার চেষ্টা করব যে এই যে মতানৈক্য এবং হচ্ছে যে এক জায়গায় থাকা, এই ক্ষেত্রে আসলে যারা আসবেন আগামীতে তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন আপনারা? এই অঞ্চলের কোন কোন বিষয়গুলোকে আসলে ঐক্যমত্যের ভিত্তিতে আসলে ঠিক করা উচিত বলে আপনার মনে হয়? বৃহত্তর বরেন্দ্র অঞ্চল, গোদাগাড়ি, তানোর, আমি মনে করি যে এখানে সাধারণ মানুষের চাওয়া কিন্তু একরকমই হয় প্রায় ক্ষেত্রেই। মতের মানুষ আলাদা হতে পারে, চাওয়াটাই একরকম। যেমন আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যেমন আপনাদের পানির যে ব্যবস্থা, তারপরে আমরা কৃষি ভিত্তিক এলাকা আমাদের এখানে যে কৃষি ভিত্তির যে সারের যে ব্যবস্থাপনা,
এখানে অনেক অনিয়ম হয়ে থাকে দেখি আমরা, অনেক সময় সার পাওয়া যায় না, এর একটা ব্যাপার থাকবে সাধারণ মানুষের চাওয়া পাওয়া। তারপরে বিদ্যুতের সংকট হয়, রাস্তার যে বিষয়গুলো অনেকটা অগ্রসর হয়েছে এবং অনেকটাই বাকি আছে। সাধারণ মানুষের এই সবই প্রত্যাশা, মানুষ আশা করে মানুষ যে আগামী সরকারের কাছে। আর সবচেয়ে বেশি আশা করে যে প্রশাসনিক নিরপেক্ষতা, সবচেয়ে বেশি আশা করে যে প্রশাসনিক নিরাপত্তা এবং নিশ্চয়তা দুটোই থাকতে হবে। হ্যাঁ, আসলে প্রশাসন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়েও। তো সেই ক্ষেত্রে এই যে প্রশাসনের যে নিরপেক্ষতা, এইটাতে কি আসলে নেতা যারা রয়েছেন, যারা রাজনীতি করছেন, নানা বিষয়ে একমত হলেও বিভিন্ন ক্ষেত্রে দ্বিমত আছে, কিন্তু কখনো কখনো তারা স্বার্থের কারণে কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনারা আসলে কি চান যে আগামী সময়গুলো কতটা আসলে নিরাপদ হোক? আমি চাই যে আমাদের যে প্রশাসন আছে আর যারা ভোট করবে তাদের কথা চলবে না, তারা যেন সঠিক পথে থাকে। যে যাই ইন্ধন দিক, টাকা দিক, পয়সা দিক, প্রলোভন দিক, তারা যেন সঠিক পথে থাকে, তাহলে ভোট সুষ্ঠু হবে আশা করি। এর মধ্যে আমরা আসলে দেখি যে নির্বাচন কমিশনের অধীনেই সবকিছু আসলে থেকে যায় নির্বাচনের সময়, এবং জেলা প্রশাসক সেটির আসলে নেতৃত্ব দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে একটু যদি আমাদেরকে বলতেন যে এই যিনি আসলে নির্বাচন পরিচালনা করবে তারও আসলে নিরপেক্ষতা বা সাধারণ জনগণের সাথে স্বার্থটাকে দেখাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? আসলে যিনি ভোট করবেন, যেনারা ভোটের দায়িত্বে থাকবেন, তারাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। আর যারা আপনার হচ্ছে এই নিরপেক্ষতা ভূমিকা পালন করবে না, তাদেরকে আমার মনে হয় সাথে সাথে অপারেশন করাই ভালো, অপসারণ করাই ভালো। এবং যারা আগে মানে দলীয় প্রভাব বিস্তার করে অনেক সময় নির্বাচনকে প্রভাবিত করেছে, এরকম কোনো ব্যক্তি জানে আগামী নির্বাচনে তারা জানে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি আমি আকর্ষণ করছি নির্বাচন কমিশনারের। বেলায়েত, আসলে সব কিছু মিলিয়ে আসলে যেই জায়গাটা আমরা বলতে পারি যে এই যে মত এবং দ্বিমতের জায়গার পাশাপাশিও কিন্তু স্থানীয়ভাবে নির্বাচন নিয়ে এই সাধারণ মানুষের নানা ধরনের আকাঙ্ক্ষা আছে, এবং তারা কিন্তু চায় যে সব কিছু মিলিয়ে একটি সুন্দর পরিবেশ আসলে নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা একটু শেষ আপনাকে 30 সেকেন্ডের মধ্যে একটু যদি জানতে চাই যে আগামীতে আসলে যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে আসলে সম্পর্ক কেমন থাক বলে প্রত্যাশা করেন? অনেক সময় আমরা দেখি যে নির্বাচন হয়ে যাওয়ার পরে একজন আরেকজনের আসলে মুখ দেখেন না বা দ্বন্দ্ব থেকে যায়, নানা অভিযোগ, নানান কিছু আসলে তুলে নিয়ে আসেন। আপনারা কি প্রত্যাশা করেন? আমরা প্রত্যাশা করি যে নির্বাচিত এবং অনির্বাচিত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক। সেটি আসলে কিভাবে সম্ভব? আমরা তো আসলে এটা বলার জন্য আসলে অনেক সময় বলে দিই। সেটি সম্ভব, সেটি হচ্ছে যে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে মানুষের। আর জনগণের কাছাকাছি যেতে হলে কিন্তু নির্বাচিত অনির্বাচিত উভয়কেই এক জায়গাতে হতে হবে। মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে, সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে। বেলায়েত, আসলে শুনছিলাম একটু বিস্তারিতই আসলে আমরা কথা শুনেছি আজকে তৃণমূলের মানুষের। তারা যেটি বলতে চেয়েছেন, আসলে তাদের বিভিন্ন দলের যে নেতারা রয়েছেন তারা আসলে জাতীয়ভাবে হয়তো নানান বিষয়ে ঐক্যমত হন, কিন্তু বিভিন্ন ধরনের স্বার্থের কারণে তারা কিন্তু তৃণমূলের খবরটি আসলে খুব একটা বেশি রাখেন না, যার কারণে একজন নেতার দলের লোক আরেকজন নেতার দলের লোকের ওপরে অভিযোগ আনছেন, নানা ধরনের হামলা করছেন, এবং একই সাথে কিন্তু অভিযোগ করে মামলা পর্যন্ত সেটি গড়াচ্ছে, এবং এটি জাতীয় যে ঐক্য সেটির ফাটল ধরাচ্ছে তৃণমূলে। এবং এই অবস্থার পরিত্রাণ করেই আসলে জাতীয় নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশে তারা দেখতে চান, এবং আগামী নির্বাচন এমন হোক যেটি আসলে যারাই আসুক না কেন তারা আসলে সাধারণ মানুষের চাহিদাকে প্রতিনিধিত্ব করবে, এইটি তারা প্রত্যাশা করে। তো বেলায়েত, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ রাকিবুল হাসান। রাকিবুল হাসান জানাচ্ছিলেন রাজশাহী অঞ্চলের তৃণমূলের কিছু মানুষের ভাবনা। তারা জানাচ্ছিলেন কেন তৃণমূলে অনৈক্য তৈরি হয়, কী ধরনের স্বার্থের কারণে সেখানে দ্বন্দ্ব তৈরি হয়, সে বিষয়ে আমরা কথা বলছিলাম।